সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় নতুন দল পুরনো রাজনীতি, এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছেন। পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে এই মুহূর্তে আছেন নাজমুল আশরাফ, চিফ এডিটর, গ্লোবাল টিভি। স্বাগত জানাই, সেই সাথে অভিনন্দন আপনাকে নতুন এই দায়িত্বের জন্য। আক্তার হোসেন আছেন, সদস্য সচিব, জাতীয় নাগরিক কমিটি। স্বাগত জানাই এই আয়োজনে। জনাব নাজমুল আশরাফ, আপনাকে দিয়ে শুরু করি। ভাষার মাস আমরা পেয়ে গেলাম ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি মানে আমাদের কাছে অন্যরকম একটা চেতনার মাস, অন্যরকম, বিশেষ করে ছাত্র আন্দোলনের প্রসঙ্গ যখন আসে তখন সেটা আমাদের জন্য একটা মাইল ফলক। নিঃসন্দেহে ভাষার মাসের প্রতি শ্রদ্ধা রেখে শুরু করছি আজকের আয়োজন। সামনে রমজান মাসও চলে আসছে। সো আমরা যখন রাজনীতির আলোচনায় যাই তখন আসলে রমজান মাসকে কেন্দ্র করে নানা ধরনের বিষয় সামনে আসে। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের কম্পিটিশন চলে ইফতার পার্টিকে নিয়ে। নতুন কোনো দলের পক্ষ থেকে নতুন কোনো ইফতার পার্টির দাওয়াত কি এবার পেতে পারেন? ধন্যবাদ আপনাকে। নতুন দল যদি গঠিত হয় এরই মধ্যে, নিশ্চয়ই ইফতার পার্টি আমাদের একটা সংস্কৃতি। এটা ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক সব দিক থেকে, এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং সরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, বিভাগ, মন্ত্রণালয়, এমন অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ইফতার পার্টি করা হয়। ইফতার পার্টি একটা কালচার হয়ে গেছে। ফলে রাজনৈতিক দল হিসাবে যারা নতুন আসবেন তারা নিশ্চয়ই প্রথম দল হিসাবে প্রথম ইফতার পার্টি দেবেন এবং সারা দেশের সব মানুষের প্রতিনিধিদেরকে সেখানে আমন্ত্রণ জানাবেন। এটা আশা করাই যেতে পারে যদি তার আগে দল গঠিত হয় এবং তারা প্রস্তুত থাকেন। হবে হয়তো, কারণ এই মাসেই তো ওনাদের নতুন দল ঘোষণা করার কথা। আমরা নতুন দল, সে ব্যাপারে প্রত্যাশা, বাস্তবতা, নতুন দল, পুরনো রাজনীতি, আপনার আলোচনার বিষয়, সেগুলো নিয়ে হয়তো কথা বলবো। আপনি বলছিলেন যে রমজান মাস অনেক বড় একটা চ্যালেঞ্জ। এই সরকার উত্তরাধিকার সূত্রে যে সমস্যাটি পেয়েছে বিগত সরকারের কাছ থেকে, সেটি হচ্ছে দ্রব্যমূল্য। এবং বিগত সরকারের বহুবিধ দোষ নিয়ে আমরা বহু কথা বলেছি 16 বছর, এখনও বলছি। কিন্তু দ্রব্যমূল্য সবচেয়ে বড় সমস্যা ছিল, যেটি দেশের প্রতিটি নাগরিককে আক্রান্ত করে, প্রত্যেকের উপরে তার প্রভাব পড়ে। এবং সেই দ্রব্যমূল্য নিয়ে কত কথা, কত খবর, কত ঘটনা। স্বাভাবিকভাবে, সামগ্রিকভাবে দ্রব্যমূল্য বেড়েছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে গেছে, মানুষের জীবনযাত্রার মান কমেছে। এক শ্রেণীর মানুষ তো না খেয়ে থাকার উপক্রম, 3 বেলা জায়গায় 2 বেলা খেচ্ছে। বাজার করতে গিয়ে অনেক কম কিনতে হয়েছে। হঠাৎ কোনো পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। তার পেছনে কারসাজি, সিন্ডিকেট, হ্যান-ত্যান বহু কিছু আমরা শুনেছি। ওইটা ছিল ওই সরকারের অনেক বড় একটি ব্যর্থতার জায়গা এবং তার দায়িত্ব, দোষ, অপরাধ এবং এই সংকট দূর করতে না পারার ব্যর্থতার বিষয়। সেটি উত্তরাধিকার সূত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার পেয়েছেন। তিনি এসেও এই সংকট দূর করতে পারেননি এখন পর্যন্ত। এবং আমাদের দৃষ্টি কিন্তু ওদিকেই আছে যে রমজানকে কেন্দ্র করে আসলে কি হতে যাচ্ছে। এটা ধরেন আমরা বহু বছর ধরে দেখছি, অন্য সময় যে অবস্থা থাকে দ্রব্যমূল্যের, রমজান আসলে পরে সেটা আরেক ধাপ বাড়ে এবং রমজান কেন্দ্রিক যে পণ্যগুলোর চাহিদা বাড়ে সেগুলোর দাম অনেক বেশি বাড়ে। সরকার বিভিন্ন ব্যবস্থা নেয়, মোবাইল কোর্ট নামায়, আমদানি করে, শুল্ক কমায়, মানুষকে সচেতন করে, বাজার তদারকি করে, তারপরেও কিন্তু খুব একটা ফল পাওয়া যায় না। এগুলো তো আগের বাস্তবতা। এখন এই সরকার এই সংকটটা এখন পর্যন্ত সন্তোষজনক পর্যায়ে তো নিতে পারেই নাই, অনেক ক্ষেত্রে সেটা বেড়েছে। এবারে রমজানে যেটি উত্তরাধিকার সূত্রে পেয়েছে, যেটি এখনও বলবৎ, যেটি সমাধান করতে পারে নাই, এর পেছনে যারা দায়ী তাদেরকে ধরতে পারে নাই, বিচার করতে পারে নাই, নতুন নতুন উপদেষ্টা নিয়োগ করে তার কোনো সুরাহা করতে পারে নাই, সেখানে রমজানে যদি আরেক ধাপ বাড়ে তখন তার যে প্রভাব পড়বে সমাজে, সাধারণ মানুষের জীবনে, এবং তার জন্য সরকার এমনিতে নানাবিধ কারণে সমালোচিত হচ্ছে প্রতিনিয়ত, সেই সমালোচনাটা সরকারের প্রতি মানুষের আস্থার জায়গাটা আরেকটু কমে। সেদিকে বিশেষ নজর নিশ্চিতভাবে আমাদের সকলেরই আছে। জনাব আক্তার হোসেন, আপনার কাছে আসি। যে বিষয়টি দিয়ে শুরু করলাম, ফেব্রুয়ারি মাসের মধ্যেই আপনারা আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবেন। কবে পাচ্ছি সেই ঘোষণা? আমরা অভ্যুত্থানের আগে পরের যে সময়, সেই সময় থেকে আমরা বলে আসছি যে বাংলাদেশে তরুণদের নেতৃত্বে একটি রাজনৈতিক দলের আবির্ভাব হতে যাচ্ছে। আমরা আশাবাদী ফেব্রুয়ারি শেষার্ধের মধ্যেই হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের যাত্রা শুরু করতে পারবো। এখন পর্যন্ত এই আশাবাদ নির্ধারণ হয়ে গেছে? এখনো পর্যন্ত নেতৃত্ব নির্ধারিত হয়নি। আমরা আমাদের মধ্যে আলাপ আলোচনা করছি, আমরা চেষ্টা করছি নিজেদের মধ্যে কথাবার্তা বলার জন্য, এবং একই সাথে এক ব্যক্তির দল না, যাতে বহু নেতৃত্বের এখানে সম্মিলন ঘটে
সেরকম ধরনের একটা চেষ্টা আমাদের মধ্যে সেটি কি চলছে। একটু বিস্তারিত জানবো, সেটি কি রকম আপনারা চিন্তা করছেন? না, আমাদের এই অভ্যুত্থানের যারা সামনের সারির যোদ্ধারা ছিলেন তারা আছেন, এর বাইরেও অনেক মানুষেরা আছেন যারা হয়তো দীর্ঘ সময় ধরে বাংলাদেশের তারা নানা ধরনের অ্যাক্টিভিজম তারা করে গেছেন। সে মানুষগুলোকেও হয়তো আমরা আমাদের সাথে পাবো। হয়তো আবার এক্সিস্টিং যে রাজনৈতিক দলগুলো আছে ফেসিবাদ বিরোধী, সেরকম রাজনৈতিক দলেরও অনেকেই হয়তো আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এখনই হতে অথবা পারেন বলে সামনের আপনারা কি দিনে। তাদের কাছে প্রস্তাবনা দিচ্ছেন? কারণ আমরা জানি সম্মুখ সারির মধ্যে বিএনপির মতো বড় রাজনৈতিক দল ছিল, তাদের কাছে কি আপনারা সেই প্রস্তাবনাটা দিচ্ছেন? আমরা এখানে তো দল হিসেবে বিএনপির কাছে তো এইভাবে প্রস্তাবনা দেওয়া যেতে পারে না। যেটা হতে পারে সেটা হলো যে ইন্টারেকশন আছে আমাদের অনেকের সাথেই। এখন সেই ইন্টারেকশনের জায়গা থেকে সেটাকে কতটুকু আমরা ফলপ্রসূ হিসেবে নিয়ে আসতে পারবো সেটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং রাজনীতিতে একটা চলমান প্রক্রিয়া। আমরা হয়তো আমাদের জার্নিটা শুরু করব, আমাদের এই জার্নি শুরু হওয়ার পরে আরও অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমাদের দল আরও বড় হবে সে সময়টাতে আরও অনেক কিছু হয়তো সামনের দিনে ঘটবে। এখন পর্যন্ত আমাদের যেটা চাওয়া যে বাংলাদেশে নতুন অর্থে, যে অর্থে নতুন বলা হয়, সেরকম যেন একটা নতুন আমরা দলের আবির্ভাব আমরা ঘটাতে পারি, সেই বিষয়েই আমরা মূলত কাজ করছি এখন। আপনি বলছিলেন যারা আসলে আন্দোলনের নেতৃত্বে ছিল বা আপনাদের সঙ্গে ছিল, সহযোগী হিসেবে ছিল, তাদের কাছ থেকে আপনাদের নতুন দলের ব্যাপারে এটাকে কি বলা যেতে পারে, শুভকামনা কেমন পাচ্ছেন বা তারা আপনাদের কিভাবে আসলে তাদের অনুভূতিগুলো জানাচ্ছে? আন্দোলনে যারা ছিল তারা নয়, যারা আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, যাদেরকে মানুষেরা একটু বেশি চেনে, এর বাড়ি অসংখ্য মানুষজন আছেন এবং সাধারণ মানুষের কাছেও আমরা যাচ্ছি। তো সাধারণ মানুষের থেকে আমরা খুবই ইতিবাচক সাড়া পাচ্ছি এখন পর্যন্ত, সবাই ইতিবাচক যে বাংলাদেশের তরুণরা তারা রাজনীতিতে আসবে। তারা এখানে আন্দোলনের সময়গুলোতে কি হয় আমি বলি, সাধারণত অন্যান্য সময়গুলোতে যখন আন্দোলন হয়েছে তরুণরা এসেছে, আন্দোলন করেছে, তাদের মধ্যে অনেকে জীবন দিয়েছে, যারা বেঁচে ফিরেছে তারা হয়তো এক্সিস্টিং কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিজেকে যুক্ত করে নিয়েছে। কিন্তু এবারের প্রেক্ষাপটটা কিন্তু একটু ভিন্ন। এবার তরুণরা যারা বেঁচে ফিরেছে, যে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু এবার নতুন একটি রাজনৈতিক দলের আবির্ভাবের কথা তারা বলছে, নতুন করে শুরুর কথাটা তারা বলছে। এই জায়গায় কিন্তু মানুষের অনেক আগ্রহের জায়গা আছে। আমি নিজে যখন পথে ঘাটে চলি, অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, তারা বলে যে এত দেরি করছেন কেন, আপনারা তো আরও আগে শুরু করা দরকার ছিল। এই কথাটাও মানুষের মধ্যে আছে। আবার একই সাথে একটা নতুন রাজনৈতিক দল হবে সে ব্যাপারে অনেক ধরনের পরামর্শ দেন। আজকে সত্তরথ একজন ব্যক্তি আমাদের অফিসে এসেছেন, তিনি তার রাজনৈতিক জীবনে পাকিস্তান আমল তিনি দেখেছেন, তারপরে বাংলাদেশের এই 50-55 বছরের যে জার্নি সেটা তিনি দেখেছেন। তার জায়গা থেকে তিনি কিছু পরামর্শ দিয়ে গেলেন আমাকে। এটা থেকে কেন যেন মনে হয় যে না, একেবারে আমাদের যারা তরুণরা আছে শুধু তারা নয়, বাংলাদেশের যারা সিনিয়র সিটিজেন আছেন তাদেরও এই বিষয়টা নিয়ে আগ্রহ আছে এবং তারা আসলে ইতিবাচক। এই এখন পর্যন্ত ইতিবাচক সারাগুলি আমরা বেশি পাচ্ছি। জি, ধন্যবাদ। জনাব নাজমুল আশরাফ, বাংলাদেশে যখন আরেকটি জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় মোটামুটি বলা হয়ে গেছে, তখন নতুন একটি রাজনৈতিক দলের প্রস্তুতি চলছে। নানান প্রশ্ন নিশ্চিতভাবেই আপনার মনেও আছে যে কিভাবে আসলে দল গঠন হচ্ছে, তাদের নীতি কীরকম হবে, নেতৃত্বে কারা আসবে, সেই প্রশ্নগুলো আপনার মধ্যে কাজ করছে কিনা, এবং এই দলে শীর্ষ পর্যায়ে কারা থাকবে সেই প্রশ্নগুলো নিশ্চয়ই শীর্ষ পর্যায়ে কারা থাকবে, নীতি আদর্শ কি হবে, সেগুলো নিশ্চয়ই আক্তার ভাই বলবেন। কিন্তু নতুন একটি দলের প্রয়োজনীয়তা অবশ্যই আছে। অতীতেও বিভিন্ন সময় এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে অনেকে অনেক উদ্যোগ নিয়েছেন। অনেক বড় বড় রাজনৈতিক নেতা, দেশ বরেণ্য রাজনীতিবিদ, তারা এরকম তৃতীয় একটি দল আওয়ামী লীগ বিএনপির ধারার বাইরে, মানে আওয়ামী লীগ বিএনপিকে ধরে বাকি দলগুলোকে যদি আপনি ভাগ করেন, এই দুই ধারার বাইরে তৃতীয় একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা অনেকে করেছেন, তারা ব্যর্থ হয়েছেন। ওনারা যাতে ব্যর্থ না হন সেই জন্য ওনারা কী করছেন সেটা হচ্ছে আমার জানার বিষয়। এখন এই অভ্যুত্থানের মাধ্যমে যেই তারুণ্যের বিজয় আমরা দেখেছি, সেই শক্তিকে ধরে নিয়ে ওনারা রাজনৈতিক দল করতে যাচ্ছেন। তরুণদের দল, আক্তার ভাই বলছিলেন যে তরুণদের নেতৃত্বের দল, তাহলে আমরা ধরে নিচ্ছি নেতৃত্বটা তরুণদের হাতে থাকবে, কিন্তু এই দলে সব বয়সী মানুষ থাকতে পারবে, তাই না? অবশ্যই। আচ্ছা, তার মানে হচ্ছে তরুণদের নেতৃত্ব, নিশ্চয়ই তরুণদের নেতৃত্ব ভালো, কিন্তু সেখানে আপনি অভিজ্ঞদের অংশগ্রহণ যদি একেবারেই না রাখেন, তাহলে সেই নেতৃত্বের ফলাফল কি হবে আমরা সেটা নিশ্চয়ই দেখার অপেক্ষায় আছি। কিন্তু নতুন দলের আবির্ভাব অতীতে যেভাবে ব্যর্থ হয়েছে বা দল করেছেন অনেকে, সেই দলগুলোর অস্তিত্ব এখনও আছে, কিন্তু দ্বিদলীয় রাজনীতির বাইরে তারা বড় ধরনের প্রভাব রাখতে পারেন না। কেউ হয়তো একেবারে নতুন দল করেছেন,
কেউ হয়তো দল ভেঙে দল করেছে। সেক্ষেত্রে ছাত্ররা যেহেতু একটা নতুন দল নিয়ে আসছে তাদের নেতৃত্বে সেটি কি কেমন চ্যালেঞ্জিং হতে যাচ্ছে? ছাত্ররা বলতে সারা দেশের ছাত্ররা তো এই উদ্যোগের সাথে না, সারা দেশের আসলে মেনশন করছেন। ওনাদের ধরেন দুটো প্ল্যাটফর্ম আছে, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মূল প্ল্যাটফর্ম। তার সাথে যারা যুক্ত আছেন এখন 5ই অগাস্ট পর্যন্ত যারা যুক্ত ছিলেন ওই অভ্যুত্থানে, তাদের অনেকে তো যার যার দলে যার যার সংগঠনে ফিরে গেছেন। সাধারণ মানুষ যারা ওই সময়ের বাস্তবতায় মাঠে নেমে এসেছে, সরকারের বিরুদ্ধে আপনার আন্দোলন করেছে, তারাও তো যার যার অবস্থানে গেছেন। তার মানে মূলত যারা ওই সময়ের ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাদের সাথে যারা আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং দ্বিতীয় প্ল্যাটফর্ম হচ্ছে জাতীয় নাগরিক কমিটি, ওনাদের নেতৃত্বে হচ্ছে, ওনারা তারুণ্যকে প্রাধান্য দিচ্ছেন। সারা দেশে সব তরুণ তো ওনাদের সাথে নাই। আবার অন্য যেসব দল যে রাজনীতির বিপরীতে ওনারা একটা নতুন ধারা রাজনীতি করতে চান, যেমন ধরেন বিএনপি, যেমন ধরেন জামাত ইসলামী বা আরও অনেক দল আছে, ওই দলগুলোতে তো তরুণ আছে, ওই দলগুলো তরুণ শাখাও আছে, ছাত্র সংগঠনও আছে। ফলে তরুণদের একটা অংশ বলা যায়। কিন্তু যারা বিভিন্ন দলে এরই মধ্যে আছেন তরুণ, এর বাইরেও তো অনেক তরুণ আছেন যারা রাজনীতির সাথে যুক্ত না কিন্তু রাজনীতি সচেতন বা ভালো রাজনৈতিক সুযোগ পেলে তারা রাজনীতি করবেন, ওনারা তাদেরকে ধরার চেষ্টা করছেন, রাইট? সেই জায়গায় ওনারা কতটা ধরতে পারবেন, এটা যেমন ওনাদের দল ঘোষিত হলে পরে, ওনাদের দলের কার্যক্রম চলতে থাকলে পরে আমরা একটা সময় বুঝবো যে ওনারা কত তরুণদেরকে আকৃষ্ট করতে পেরেছেন। দ্বিতীয়ত, এই তরুণদের আকৃষ্ট করার পরে একটি রাজনৈতিক দল হলো, সেই দলটি মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, কত সংখ্যক মানুষ তাদেরকে সমর্থন করবে এবং একটা বড় রাজনৈতিক শক্তি হয়ে ওঠার জন্য, নির্বাচনে ভালো একটা ফল করার জন্য বা কোনো সময় সরকার গঠন করার জন্য, সংসদে অনেকগুলো আসন পাওয়ার জন্য যে পরিমাণ জনসমর্থন লাগবে সেটি নির্বাচন ছাড়া আমরা বুঝতে পারবো না। কিন্তু এই উদ্যোগকে স্বাগত জানাই এই অর্থে যে আমাদের যে প্রচলিত রাজনৈতিক ধারা তার বিপরীতে একটা ভালো রাজনৈতিক ধারা, ভালো রাজনৈতিক দল আসা দরকার। কিন্তু বলে শেষ করি যে ওনারা এখন পর্যন্ত যা কিছু বলছেন বিচ্ছিন্নভাবে দল গঠনের আগ পর্যন্ত, এবং ওনাদের সাথে যারা যুক্ত আছেন তাদের অনেক সময়ের অনেক রকমের কর্মকাণ্ড এবং মন্তব্য, সেটি কি প্রচলিত রাজনীতির চেয়ে সম্পূর্ণ আলাদা কিনা, নাকি তারই কিছুটা প্রতিফলন সেখানে আছে, সেই জায়গায় ওনারা সম্পূর্ণ আলাদা। আগের রাজনীতির যেসব দোষ ত্রুটি আছে তার থেকে মুক্ত হয়ে মানুষকে স্বপ্ন কতটা দেখাবেন সেটি দেখার অপেক্ষায় আছে। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শক, স্বাগত জানাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি রাশেদ বলতেছিলাম ঠাকুরগাঁ থেকে। বলবেন জি, আপনার প্রশ্ন বলবেন। আমার প্রশ্ন হচ্ছে, এরা নাগরিক কমিটি করবে এবং এখন রাজনৈতিক দল করতেছে, ঠিক আছে, এখন রাজনৈতিক দল করতেছে, এদের মাঠ পর্যায়ে কি জনপ্রিয়তা আছে? এদের মাঠ পর্যায়ে জনপ্রিয়তা দিয়ে এরা একটা আসন বের করতে পারবে। এক, দ্বিতীয়ত হচ্ছে এরা যে দল গঠন করতেছে, এদের দলের প্রধানমন্ত্রী কি হবে এরা যদি সংসদ নির্বাচন করে বিজয়ী হয়? আমার প্রশ্ন হচ্ছে এটা। জি, ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে, নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরগুলো নিব। আক্তার হোসেন, আপনার কাছে এই প্রশ্নগুলো ছিল যে মাঠ পর্যায়ে আপনাদের জনপ্রিয়তা আসলে কি আছে সেটা নিয়ে প্রশ্ন করছেন, আপনাদের আসন সংখ্যার বিষয় নিয়ে প্রশ্ন করেছেন, এবং যদি আপনারা নির্বাচিত হন সেক্ষেত্রে প্রধানমন্ত্রী আসলে কি হবে বা আপনাদের প্রতিনিধিত্ব করবে কে? এখনো বাংলাদেশের নির্বাচন, সামনের যে নির্বাচন হবে সেটা কোন ফরম্যাটে নির্বাচন হবে সেটা নিয়ে একটা বিতর্ক আছে। বিএনপির তরফ থেকে বলা হয়েছে আইনসভার নির্বাচন, আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যে গণপরিষদ নির্বাচন হওয়ার বাস্তবতা বাংলাদেশে তৈরি হয়েছে নতুন সংবিধানের প্রেক্ষাপটে। অতএব নির্বাচন কখন হবে বা সেই নির্বাচনের ফরম্যাট কী হবে, সেই নির্বাচনে অংশগ্রহণ, সেটাতে অনেকটা পরের ইস্যু। এখন যেটা ইস্যু সেটা হলো বাংলাদেশের মানুষ মাঠ পর্যায়ে, যদি আমি বলি মাঠ পর্যায়ে মানুষের একটা প্রত্যাশার জায়গা আছে। এখন প্রত্যাশার জায়গা আমরা যখন এটাকে অর্গানাইজ হইতে, সেটাকে আমরা আমাদের মতো করে কাজে লাগাতে পারবো, তখন সেটাকে আমরা একটা ভালো ধরনের জনসমর্থনের জায়গায় আমরা পর্যবেসিত করতে পারবো। এখনও পর্যন্ত এটা একটা প্রত্যাশার জায়গা আছে। বাংলাদেশের মানুষেরা অতীতের রাজনীতিগুলো দেখেছে, রাজনৈতিক দলগুলো দেখেছে, এখানে দ্বিদলীয় বৃত্তের কথা বলা হচ্ছিল। খুব সম্ভবত বাংলাদেশে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দ্বিদলীয় বৃত্তের একটা বৃত্ত কিন্তু অলরেডি ভেঙে পড়েছে, অর্থাৎ আওয়ামী লীগের যে রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর ফিরবার সম্ভাবনাটা নেই। এত বড় গণহত্যার ভিতর দিয়ে যারা গিয়েছে, বাংলাদেশের মানুষ তাদেরকে আর গ্রহণ করবে না। হ্যাঁ, তাদের একটা জনসমর্থন আছে, এটা আপনি বলবেন, তাদের একটা জনসমর্থন আছে, কিন্তু সেই জনসমর্থন সেটা আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতির সাথে কিভাবে সেটার সাথে কোপ আপ করে চলবে সামনের দিনে, সেটা একটা বড় প্রশ্ন হয়ে আছে। এই যে জনসমর্থন, সেটি আসলে রিপ্লেস করবে কারা? এখন ব্যাপার হলো যে এই যে জনসমর্থন যেটা আছে, এই জনসমর্থনের মধ্যে অনেকগুলো পার্ট আছে। কিন্তু ধরেন যারা 14, 18, 24 ইলেকশনে যারা পার্টিসিপেট করেছে,
ওই ইলেকশনগুলোতে ম্যানিপুলেট করার কাজগুলোতে যারা করেছে, যারা এই সময়টাতে গুম খুন রাহাজারির ভিতর দিয়ে গিয়েছে, এই মানুষগুলো তো শাস্তি হতে হবে। এবং এর বাইরে গিয়ে কিছু মানুষজন আছেন, আমরা তো বাংলাদেশের নাগরিক যারা আছেন, যারা হয়তো ব্যক্তিগতভাবে কোনো অপরাধে জড়ান নেই, সেই মানুষগুলো তারা হয়তো বিভিন্ন জায়গায় হয়তো চলে যেতে পারেন বিভিন্ন সময়ে, কিন্তু তাদের ব্যাপারেও এখন পর্যন্ত বাংলাদেশের জাতীয় জায়গা থেকে এখন পর্যন্ত তারা আসলে কোন ফরম্যাটের ভিতর দিয়ে তারা ক্ষমা প্রার্থনা করবেন, ক্ষমা পাবেন, সেই জায়গাগুলো কিন্তু এখনও নির্ধারিত হয়নি। কারণ খুব অল্প সময় অভ্যুত্থানের পরে আমরা অতিবাহিত করতে পেরেছি। কিন্তু মোটা দাগে যেটা প্রশ্ন সেটা হলো যে দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ করেছে, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে একটা ফেসিবাদ কায়েম হয়েছে এবং তারা এই ফেসিবাদ কায়েম করেই ক্ষান্ত থাকে নাই, একটা নারকীয় হত্যাকাণ্ডের মতো ঘটনা তারা ঘটিয়েছে। আওয়ামী লীগের বেশ কিছু কর্মসূচি, তারা হরতাল সহ বেশ কিছু কর্মসূচির ঘোষণা দিয়েছে। নানাভাবে আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন ছাত্র প্রতিনিধি হিসেবে, তাদের পক্ষ থেকে নানা ধরনের মন্তব্য এসেছে যে করে প্রতিরোধ করা হবে বা করতে দেওয়া হবে না। যদি সত্যি তারা এর ধরনের কর্মসূচিতে চলে আসে, সেক্ষেত্রে আপনাদের আসলে অবস্থানটা কি হবে? দেখেন, এর আগেও, শুধু এখন না, এর আগেও ডিসেম্বরের দিকে আওয়ামী লীগের পক্ষ থেকে অনেক ধরনের কথা বলা হলো যে তারা ফিরে আসছে, অনেক কিছু করে ফেলবে, কিন্তু দিন শেষে দেখা গেল শূন্য। কেন শূন্য? কারণ বাংলাদেশের মানুষের কাছে তাদের তো ন্যূনতম নৈতিক অবস্থানটুকু তাদের থাকতে হবে, সেই নৈতিক অবস্থানটুকু তাদের নাই, তাদের কোনোরূপ জনসমর্থন নাই। তাদের এখন যা আছে, তারা কিছু মানুষ যারা ওই সন্ত্রাসী মনোভাবের এবং সন্ত্রাসী, তারা নিজেরা অর্গানাইজড হয়ে আছে এবং তারা যে কাজগুলো করছে এগুলো এক প্রকার জঙ্গিপনা। ছাত্রলীগ দেখবেন মাঝে মাঝে অনেকগুলো জায়গায় দেখা যাচ্ছে তারা গুপ্ত হামলার মতো ঘটনাগুলো ঘটাচ্ছে। গতকালও মনে হয় কোনো একটা জায়গায় এরকম ধরনের ঘটনা ছাত্রলীগ ঘটিয়েছে। যারা গুপ্ত সংগঠনে পরিণত হয়ে গেছে, যারা গুপ্ত কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদের আসলে বাংলাদেশে আর এই সম্ভাবনার জায়গাটি নেই। এবং একই সাথে একটা জিনিস কি, বাংলাদেশে ফেসিবাদের বিরুদ্ধে যে কোনো দল বলেন, এখন যারা ফেসিবাদ বিরোধী আছে, বিএনপি, জামাত, বামপন্থী সংগঠনগুলো যেগুলো আছে, ছাত্ররা যারা আছে, তারা সবাই কিন্তু একমত, এক জায়গায় আছে যে ফেসিবাদকে বাংলাদেশে তারা ফিরতে দেবে না। তো সেই জায়গা থেকে যদি তারা এরকম ধরনের হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে চায়, তো অবশ্যই বাংলাদেশের আইন আদালত আছে। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই কথাটা বলা হয়েছে যে যেখানে এই সন্ত্রাসীদেরকে পাওয়া যাবে তাদেরকে যেন পুলিশের কাছে সোপর্দ করা হয়। আমরা প্রস্তুত এর জন্য। জি, ধন্যবাদ জনাব নাজরুল আশরাফ। এমন একটা সময় আসলে আওয়ামী লীগ এই ধরনের কর্মসূচির কথা বলছে, হরতাল অবরোধের কথা বলছে, শীর্ষ নেতৃত্বের কাউকে আমরা আসলে দেখতে পাচ্ছি না। বিশেষ করে একেবারে দলের প্রধান যিনি, তিনি তো 6 মাস ধরে একেবারে লাপাত্তা, তিনি নেই, দেশেই নেই। এরকম একটা অবস্থায় আওয়ামী লীগের পক্ষে কি আসলে সম্ভব? আপনার কাছে কি মনে হয় এই ধরনের কর্মসূচি পালন করা? দেখেন, আওয়ামী লীগ উনি যেটা বললেন যে গত 6 মাস ধরে কিন্তু নানানভাবে মানে ভার্চুয়াল জগতে তারা বেশ সক্রিয়, দেশের ভিতরে এবং দেশের বাইরে অনেক কিছু বলছে। এর আগে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে, হরতালও রেখেছে, এটা করবে সেটা করবে এরকম বলেছে, নানান জায়গায় টুকটাক চেষ্টাও করেছে। এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো মানে প্রভাব ফেলতে পারে নাই বর্তমান বাস্তবতা বা পরিস্থিতিতে। ফলে আগামীতে যেসব কর্মসূচির কথা তারা বলছে, এখন পর্যন্ত যে বাস্তবতা মাঠের, এখন মাঠ থেকে শুরু করে গোটা দেশ যাদের নিয়ন্ত্রণে, যাদের প্রভাবে আছে, সরকার এবং সরকারের বাইরে সব মিলিয়ে বলছি, তাতে করে আমার মনে হয় না তারা মাঠে নামতে পারবে বা নামলেও খুব একটা সুবিধা করতে পারবে বা খুব বেশি মানুষ নামবে। এখন ধরেন 16 বছর যারা ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, নানান রকমের অপরাধ করেছে, গুণ খুন থেকে শুরু করে হ্যানত্যান ইত্যাদি, দুর্নীতি দুঃশাসনের শেষ নাই, ভুয়া নির্বাচন, আর কত কিছু, তার দায় অতি সাধারণ কর্মী যারা যারা এগুলো করে নাই, এদের সাথে যুক্ত না, তারা কেন নিতে যাবে? একটা প্রশ্ন, একটা কারণ আছে, তারা হয়তো দলকে ভালোবাসে, দলের আদর্শকে ভালোবাসে, দলের নেতৃত্বকে ভালোবাসে, সেই কারণে তারা এই ঝুঁকি নিতে পারে। কিন্তু কতটা ঝুঁকি তারা নেবে কি নেবে না, তার কতগুলো প্রমাণ আমরা এর মধ্যে দেখেছি। আমার মনে হয় না খুব বেশি ঝুঁকি নিয়ে এই ভোটগুলো কোথায় যাবে নাজমুল আশরাফ? আচ্ছা, ভোটের কোথায় পরে আসছি, যে আপনি ধরেন সারা বাংলাদেশে তো আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছেন এবং দোষ করেন না এরকম মানুষ অসংখ্য আছেন, যারা ভোট দেন, সমর্থন করেন, এরকম বহু মানুষ আছেন। তারা এখন কোন বিবেচনায় মাঠে নামবেন, ঝুঁকিটা কত বড় আপনি চিন্তা করেন। যেসব রাজনৈতিক শক্তি এখন সক্রিয় আছে, নতুন পুরনো মিলিয়ে, তাদেরকে মোকাবেলা করতে হবে, পুলিশকে মোকাবেলা করতে হবে, প্রশাসনকে মোকাবেলা করতে হবে। আর সাধারণ মানুষ যারা তাদের অপকর্মের কথা মাথায় রেখেছে এবং ভুক্তভোগী হয়েছে,
তাদের কথাও মাথায় রাখতে হবে। সবকিছু মিলে আমার মনে হয় যে এখনই ফিরে আসার মতো কোনো বাস্তবতা তৈরি হয় না। আপনি বলছিলেন নির্বাচনের কথা, এখন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটি নিয়ে তো অনেক কথা হয়েছে। সরকারের দিক থেকে এখন পর্যন্ত এই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। সেদিক থেকে আপনি এই দলকে নির্বাচন থেকে ঠেকাবেন কি করে? তাহলে এই দল যে নির্বাচনে আসবে, কাদের নেতৃত্বে, কারা দলকে গঠিত করবে, কারা তাদেরকে মাঠে নিয়ে এসে স্বাভাবিক রাজনীতিতে পুনর্বাসন করবে, সেই লক্ষণ আমরা দেখছি না। যারা এত বছর করেছেন সেই মানুষগুলো হয় পলাতক, না হয় জেলখানায় আছেন। তাহলে কে তাদেরকে সংগঠিত করবে? নতুন কেউ এসে কি ডাক দিয়েছে? ভালো কোনো নেতা, নির্দোষ নেতা যে যারা অপরাধ করেছে এদেরকে বাদ দিয়ে নিরপরাধীদেরকে নিয়ে আমরা আওয়ামী লীগের রাজনীতিটাকে সামনে এগিয়ে নেব, সেই উচ্চকতা আমরা দেখছি না। মাঝখানে একজনের নাম টুকটাক শোনা গেছিল, সেটা কোনো অগ্রগতি হয় নাই, সোহেল তাজের কথা, এরকম আরও অনেকের কথা শোনা যায়। ফলে ওই বাস্তবতা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। নির্বাচনের তফসিল ঘোষণার পরে হয়তো ওই তৎপরতা বাড়তে পারে। কিন্তু আমি একটু আক্তার হোসেনের কথায় আসি। উনি বলছিলেন নির্বাচনের প্রসঙ্গে যে নির্বাচন নিয়ে এখনো বিতর্ক আছে, কোনটা, এটা কি গণপরিষদের নির্বাচন না জাতীয় সংসদের নির্বাচন? আমার জানা মতে প্রতিদিন যত খবর দেখি, খবর রাখি, খবর নিয়ে কাজ করি, যত তথ্য জানি, ওনারা ছাড়া বাকি সবাই জাতীয় সংসদ নির্বাচনের কথাই বলছে। একমাত্র ওনারাই বলছেন গণপরিষদের নির্বাচন। তাহলে গণপরিষদের নির্বাচন হবে নাকি জাতীয় সংসদের নির্বাচন হবে? সরকারের কথা, নির্বাচন কমিশনের কথা, বিএনপি, জামাত সহ অন্যান্য দলের কথা, সবাই তো জাতীয় সংসদ নির্বাচনের কথাই বলছে। ফলে ওনাদের এই প্রত্যাশা বা দাবি বা আকাঙ্ক্ষা কতটা বাস্তবসম্মত হবে, পূরণ হবে? জি, দর্শক স্বাগত জানাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রংপুর মিঠাপুকুর থেকে আলামিন। জি, বলবেন। অনেকে মনে করতেছেন আওয়ামী লীগ মরে গেছে, বিএনপি তো পৌঁছে গেছে। সেই সুযোগে এই উর্বর ভূমিতে বাংলাদেশ জামায়াতে ইসলাম সহ অন্যান্য ইসলামী রাজনৈতিক দলগুলো জোট হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়ার মতো নয়। এর সঙ্গে ছাত্রদের দল আগামী মাসে আত্মপ্রকাশ হতে যাচ্ছে। মানে জাতীয় নাগরিক কমিটিও এই জোটের অন্তর্ভুক্ত হয়ে মনে হচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় আগামী জাতীয় নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের একটা স্বপ্ন দেখতেছে। সেক্ষেত্রে দেশের সবচেয়ে বর্তমান প্রেক্ষাপটে বড় দল, মানে পৌঁছে যাওয়া দল বিএনপি কি মানে বিরোধী দলের তকমা নিয়েই থাকতে হবে? আপনাকে ধন্যবাদ। আসবো নিশ্চয়ই আপনার কাছে। আমার মনে হয় নাজমুল আশরাফ ভাই আপনাকে নিয়ে শুরু করি এই অংশটা, এই প্রশ্নটা শুরু করি, তারপর আমি আপনার কাছে আসছি। না, উনি অনেকগুলো বিষয় আনছিলেন, ছাত্রদের নতুন দল, তারপরে ইসলামী দলগুলো, তারপরে বিএনপি, আওয়ামী লীগের কি বলবো অনুপস্থিতি, অনেক কিছু। ফলে এই অনেক যদি কিন্তু ব্যাপার আছে আগামীতে কি ঘটবে। কিন্তু আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম যে নতুন দলের প্রত্যাশা, প্রয়োজনীয়তা এবং তার প্রেক্ষিতে ওনাদের অবস্থান সামনে কি দাঁড়াবে। এখন উনি বলছেন যে সারা দেশের মানুষ তো নতুন দল চাচ্ছে এবং তারা বলছে কেন আগে করলেন না। এখন ওনারা যেই জনমতগুলো সংগ্রহ করছেন তারা মোট জনগোষ্ঠীর কত শতাংশ সেটা যেমন একটা ব্যাপার। আর ওনারা যখন সারা দেশের তৎপরতা চালাচ্ছেন, নতুন দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন, অনেক জায়গায় তাদের দলের মানে জাতীয় নাগরিক কমিটির ইউনিট গঠন করা হয়েছে, তো ফলে ওনাদের লোকজনের কাছ থেকেই হয়তো বেশি ইনপুট পাচ্ছেন, এর বাইরেও নিশ্চয়ই পাচ্ছেন। তো নতুন দল গঠন করার আগে আমরা অতীতেও দেখেছি সবাই প্রত্যাশা করে তারাই সেরা দল হবে, বাকি সব শুয়ে পড়বে। এরপরে দেখা যায় কি ব্যাপারটা ওরকম দাঁড়ায় না। আর নির্বাচনের আগ পর্যন্ত আপনি বলতে পারবেন না একটা দলের জনসমর্থন কতখানি, তার শক্তি কতখানি এবং রাজনীতিতে তার স্টেক কতখানি হবে, সেটি একমাত্র নির্বাচনের মাধ্যমে বোঝা যাবে। আক্তার হোসেন, আমি একজন দর্শকের প্রশ্ন থেকে আসি। তিনি বলছিলেন যে আসলে আওয়ামী লীগ তো মরে গেছে, বিএনপি পচে গেছে এবং ইসলামিক দলগুলো তাদের অনেক আনাগোনা তারা দেখতে পাচ্ছে, ছাত্রদের নতুন দল আসতে যাচ্ছে, তাদের সঙ্গে তাদের একটা খাতিরের জায়গা বা একটা সরকারের পৃষ্ঠপোষকতা একটা জায়গা দেখতে পাচ্ছে। তাহলে কি বিএনপি বিরোধী পক্ষ হয়ে থাকবে এবং আপনারা মানে ইসলামিক যে দলগুলোর সাথে মিলে সরকারের পৃষ্ঠপোষকতায় কি কোনো দল হতে যাচ্ছেন কি? আজকে আপনি আলোচনার যে বিষয়টি ঠিক করেছেন যে নতুন দল, পুরনো রাজনীতি, এই নতুন শব্দের মধ্যে অনেক প্রত্যাশার কথা থাকে। আবার যখন পুরনো রাজনীতি এই শব্দবন্ধ আসে তখন অনেকগুলো আশঙ্কা আমাদের মাথায় ঘুরপাক খায়। সেই আশঙ্কাগুলো নিয়ে আজকে আমরা আসলে জানতে চাচ্ছি। পুরনো যে দিনের যে রাজনীতি, সেখানে মারামারি কাটাকাটি থেকে শুরু করে নিয়ে অনেক কিছু, এগুলো কি বাংলাদেশের সামনের দিকেও চলতে থাকবে কিনা? নতুন যে রাজনৈতিক দল আসবে তারা আসলে নিজেদের দলের ভিতরে গণতন্ত্রের চর্চাটা কিভাবে করবে, আবার একই সাথে বাংলাদেশের গণতন্ত্রের জন্য তাদের ভূমিকাটা কি হবে, এরকম অনেকগুলো প্রশ্ন আছে। আমরা প্রত্যেকটা প্রশ্নকেই আসলে ডিল করতে চাই। একই সাথে দর্শকের যে প্রশ্ন, যে তিনি একটা শেষে কি একটা প্রশ্ন রেখেছেন এভাবে যে বিএনপিকে তাহলে আজীবন বিরোধী দল হয়ে থাকবে কিনা,
এ প্রশ্ন তো যখন নির্বাচন হবে তখন নির্বাচনের সময় এটা একেবারে দৃশ্যমান হয়ে যাবে। আমরা এখন থেকে তো পূর্বানুমান করে কোনো কথা বলতে পারি না, কিন্তু আমরা যেটা বলতে পারি এখন। আরেকটি প্রশ্নের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, আমি আরেকটি অংশ যদি এখানে যুক্ত করি। তারেক রহমান বলেছেন যে নতুন রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো, তবে কেউ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন করতে গিয়ে সরকার ও প্রশাসনের সহযোগিতা নিলে জনগণ হতাশ হবে। আমরা কিন্তু দর্শকের প্রশ্নে এই অংশটি পেয়েছি, সরকারি পৃষ্ঠপোষকতা এই বিষয়টি যখন আসে সেটি পরিষ্কার স্পষ্ট করে বলি, এই বক্তব্য তো শুধু কারো একার না, এই বক্তব্য তো আমাদের। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার করে আমরা তো চলতে চাই না, এবং আমরা এটা চলি না। আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি। বাংলাদেশে এখন যে পরিস্থিতি, এখনকার মতো উদার গণতান্ত্রিক পরিস্থিতি বাংলাদেশে এর আগে ওই অর্থে কখনো বিরাজ করে নেই। বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ ব্যতি রেখে বাকি যে দলগুলো আছে, বিএনপি, জামাত, চরমোনাই বলেন, বামপন্থী সংগঠনগুলো বলেন, প্রত্যেকটা দল তাদের যে রাজনৈতিক কর্মশালাগুলো আছে, রাজনৈতিক কর্মকাণ্ড আছে, কর্মসূচি আছে, বিনা বাধায় কিন্তু তারা সবাই এটা করতে পারছেন। সকলের জন্য একটা উর্বর রাজনৈতিক ক্ষেত্র প্রস্তুত হয়েছে। সেই জায়গাটাতে আমরা যারা তরুণরা আছি, আমাদের জন্য একই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে। মানুষের একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। যদি বাংলাদেশে সরকার, যদি আমরা বলি যে জনসংখ্যার মধ্যে কত শতাংশ লোক সরকারে থাকে, এইটুকু সমর্থন নিয়ে তো একটা গণদল হতে পারে না। আমরা মনে করি যে গণমানুষের যে সমর্থন, সেই সমর্থনই আমাদের সব থেকে বড় ভরসার জায়গা, এবং এই গণমানুষের সমর্থনের ভিত্তিতে আমরা আসলে দলটি গঠন করতে চাই। জনাব নাজমুল আশরাফের কথা থেকে যে প্রশ্নগুলো নিয়েছে সেটা নিয়ে একটু, গণপরিষদ নিয়ে তিনি বলছিলেন যে গণপরিষদের বাস্তবতা আসলে এখন কতটুকু, রাজনৈতিক দল, অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে তারাও বলছে না গণপরিষদ নির্বাচনের কথা, সরকারও বলছে না, সবাই কিন্তু সংসদ নির্বাচনের কথা বলছে। তাহলে আপনাদের কেন মনে হলো যে গণপরিষদের নির্বাচন সেটি হতে পারে, বা সেটি নিয়ে আপনাদের প্রত্যাশা কেন এত বেশি? আমরা বাংলাদেশে বর্তমান যে সংবিধান আছে, সেই সংবিধানের ব্যাপারে আমরা বলেছি যে এই সংবিধান বাংলাদেশের ৭১-এর যে মুক্তিযুদ্ধ বা ২৪-এর যে আকাঙ্ক্ষার জায়গাটি আছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের যে আকাঙ্ক্ষার জায়গা আছে, সেটা ধারণ করতে ব্যর্থ হয়েছে। একই সাথে এই সংবিধান একটা আওয়ামী মোড়কে থাকা সংবিধান। এই সংবিধানের 1/3 সেটাকে সংশোধন করে এমন করা হয়েছে যেটাকে আর নাকি পরিবর্তন করা যাবে না। বা এই সংবিধানটা যে এখন পর্যন্ত 17টা বার কাটাছেঁড়ার মধ্য দিয়ে গেল, সে কাটাছেঁড়ার মধ্য দিয়ে এখন যদি আবার এই সংবিধানে যেটা দরকার, অন্তত বিএনপি বলেন, জামাত বলেন, অন্য সকল দল, সকলের মধ্যে কিন্তু একটা জায়গায় চলে এসেছে যে এই সংবিধানে চলবে না, নতুন কিছু লাগবে। বিএনপি যদি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে, সেটা তো এই সংবিধানে অনুপস্থিত। সেটা হলেও এখানে একটা সংশোধনী দরকার, বা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসা দরকার। অনেকগুলো বিষয় আছে। ক্ষমতার যে কেন্দ্র প্রধানমন্ত্রীকে করে রাখা হয়েছে, তাকে এত ইম্পোর্ট করে রাখা, এই যে অনেকগুলো ইস্যুজ আছে, এই বিষয়গুলো যে আমাদের সমাধান করা প্রয়োজন। একটা যে গণতান্ত্রিক একটা সংবিধান বাংলাদেশে প্রণয়ন করা প্রয়োজন, সেই বাস্তবতার কথাটা আমরা মানুষকে বলছি। এখন সেই জায়গা থেকে মানুষের কাছ থেকেও আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি। রাজনৈতিক যে দলগুলো আছে, সেখান থেকে আপনারা প্রত্যাশা করছেন যে গণপরিষদের নির্বাচনের আমরা দাবি জানিয়েছি। আরেকটি প্রশ্ন আপনাকে একটু করতে চাই আরেকটি বিরতিতে যাবার আগে, সেটি হচ্ছে যে নতুন দল, আপনি বলছিলেন যে নতুনের মধ্যে প্রত্যাশা আছে, নিঃসন্দেহে সেখানে অনেক বেশি প্রত্যাশার জায়গা আছে, কিন্তু যখন সেটি একটি রাজনৈতিক দল হতে যায়, অনেক বেশি চ্যালেঞ্জ সেখানে কাজ করবে। যেমন রাজনীতিতে অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, পাবলিক পারসেপশন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেখান থেকে আপনারা যখন ছাত্র নেতৃত্বকে সেখানে আসলে প্রধান করে একটি দল করবেন, অভিজ্ঞতার এই যে জায়গাটুকু, সেটি আসলে কিভাবে কভার আপ করবেন? আমরা কিন্তু বারবার এই কথাটা বলছি যে তরুণরা নেতৃত্বে হয়তো থাকছেন, কিন্তু যারা সিনিয়র সিটিজেন আছেন তারা তো এ দেশের সম্পর্কে জানেন। সিনিয়র সিটিজেন বলতে যারা রাজনীতি করছেন, রাজনীতি যারা করছেন, অনেকেই হয়তো আছেন যে তারা হয়তো আমাদের সঙ্গে এখনই যুক্ত হবেন, বা সামনের সময়টাতে তারা যুক্ত হবেন। কিন্তু আমরা তো এটা তো বদ্ধ করে দিচ্ছি না, আমরা তো জায়গাটা তো ওপেন রাখতে চাই, যাতে করে আমাদের এখানে সন্নিবেশটা ঘটে, যাতে করে আমরা যারা তরুণরা আছে তাদের যে সাহস, তাদের যে কর্মস্পৃহার জায়গা আছে, তার সাথে যারা অভিজ্ঞ যারা আছেন তাদের অভিজ্ঞতার যাতে একটা মিশেল ঘটে, সেরকম একটা কিছুই আমরা আসলে করতে চাই। শুধু বাংলাদেশের, আমরা যদি তরুণদের কথা বলি, বাংলাদেশের জনসংখ্যার মধ্যে এখন অধিকাংশই তরুণ, কিন্তু সবটা তো তরুণ নয়। অবশ্যই বাংলাদেশের তরুণদের বাইরে যারা আছেন, 18-র উপরে যারা বয়স হয়েছে, তার বয়স যদি 70 হয়, 80 হয়, তিনিও বাংলাদেশের ভোটার, এবং এই বাংলাদেশটাকে নিয়ে তাদেরও স্বপ্ন আছে। আমরা সবার যে স্বপ্নের জায়গাগুলো আছে সেটাকে আমরা প্রতিফলিত করতে চাই। এখানে তরুণরা, আমরা নেতৃত্বের কথা বলছি, কারণ তরুণরা বাংলাদেশে এই অভ্যুত্থানের সময়টাতে তারা যে সাহসের পরাকাষ্ঠা তারা দেখিয়েছেন, তারা যে দৃঢ়তার পরিচয় দিয়েছেন,
তারা যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন সেটাকে বাংলাদেশের জন্য আমরা কাজে লাগাতে চাই। অসংখ্য ধন্যবাদ জনাব নাজমুল আশরাফ। আপনি আখতার হোসেনের কথার প্রেক্ষিতে কিছু বলতে চাইবেন কিনা? আমার প্রশ্ন আপনার কাছে সেটি হচ্ছে যে তারেক রহমানের যে কথার অংশটুকু আমি বললাম যে আসলে সরকারের পৃষ্ঠপোষকতায় দল গঠন করলে সেখানে যদি সরকারের প্রশাসনের সহযোগিতা নেওয়া হয়, সেটি নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন যে জনগণ হতাশ হবে। এই সন্দেহের জায়গা কেন তৈরি হলো? আচ্ছা, আমি সরকার সহযোগিতার জায়গায় আসার আগে আমি জনাব আখতার হোসেন সাহেবের যে কথা বলতে চাই যে তরুণদের নেতৃত্ব, তার মানে ওনাদের দলে তরুণ ছাড়া কেউ নেতৃত্বের জায়গা পাবে না। তাহলে এই দল যখন নির্বাচিত হবে, সংসদে যাবে, সরকারে যাবে, তরুণরা সব কিছু করবে। তো শুধু তরুণদের দিয়ে রাষ্ট্র পরিচালনা, ছাত্রদের দিয়ে রাষ্ট্র পরিচালনা কতটা বাস্তবসম্মত? সেখানে যারা অভিজ্ঞ, অনেক বছরের রাজনীতির অভিজ্ঞতা আছে, সেটা বয়সের কারণে হোক, রাজনীতির কারণে হোক, আর্থসামাজিক বাস্তবতার কারণে হোক, সেই যে আপনার উইজডম সেটা তারা কাজে লাগাতে চান না বা পিছনে রাখতে চান কিনা আমি জানি না। এখন ওনারা যে নতুন দল গঠন করবেন সেখানে হয়তো কখনো রাজনীতি করেন না এরকম লোকজনও আসবে, আবার এটাও উনি স্বীকার করেছেন অন্যান্য দল থেকেও আসতে পারে। তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, বাম দল বা আরও ইসলামী দল যা কিছু আছে, ওইসব দল থেকে যদি আপনি লোকজন নেন তাহলে তো ওরকম লোকজন কি আপনি নিচ্ছেন? তার মানে বহুবিধ লোকজনকে নিয়ে আপনি একটা দল গঠন করছেন। ফলে আপনার যে নতুন রাজনীতি, এখন ধরেন কেন ওনারা নতুন রাজনীতির কথা বলছেন? কারণ পুরনো রাজনীতির সমস্যা। পুরনো রাজনীতি কী সমস্যা? পুরনো রাজনীতি হচ্ছে দুর্নীতিবাজ, তারা চাঁদাবাজ, তারা দখলবাজ, তারা ক্ষমতা পাইলে অপব্যবহার করে, তারা জনস্বার্থ দেখে না, নিজেদের স্বার্থ দেখে, রাজনীতিকে ব্যবসা হিসেবে দেখে, আরও বহুবিধ অপকর্ম তারা করে। ওনারা এই কাজগুলো করবেন না, সেই প্রতিশ্রুতি ওনারা দেবেন কিনা দল ঘোষণার সময়, এক। আর দুই হচ্ছে ওনারা এখনও দল ঘোষণা করেন নাই, কিন্তু ওনাদের তৎপরতা, ওনাদের কথাবার্তা, ওনাদের নানান কর্মকাণ্ড তো আমরা বিভিন্নভাবে দেখছি। সেখানে কি এই ঘটনাগুলোর প্রতিফলন আমরা দেখছি না কারো না কারোর মধ্যে, কোনো না কোনো ঘটনার ক্ষেত্রে? সেক্ষেত্রে আপনার উপরে লোকজন এই আস্থা বিশ্বাস কিভাবে রাখবে যে আপনারা প্রচলিত রাজনীতির যত দোষ ত্রুটি আছে সেগুলো থেকে সম্পূর্ণ মুক্ত থাকবেন? এটা হচ্ছে এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই দলের প্রতি মানুষ আকৃষ্ট তখনই হবে, সেটা হচ্ছে যে মৌলিক বিষয়, রাষ্ট্রের, সমাজের, দেশের, জনগণের আপনার অবস্থান কি, আপনার রাষ্ট্র কাঠামো, আপনার সরকার কাঠামো, আপনার সংবিধান নিয়ে কিছুটা উনি বলেছেন, আপনি কোনটাকে জাতীয় সমস্যা মনে করেন, সেই সমাধান কিভাবে আপনি করবেন, শিক্ষা, স্বাস্থ্য, নারী, শিশু, গণমাধ্যম, পররাষ্ট্রনীতি, এসব ব্যাপারে আপনার কী অবস্থান থাকবে? আশা করি দল ঘোষণার সময় তারা সেই বিষয়গুলো বলবেন। সেগুলো প্রচলিত রাজনীতির চেয়ে কতটা আলাদা এবং গ্রহণযোগ্য এবং দেশের জন্য উপকারী সেটা আমরা দেখব। সবচেয়ে বড় কথা, আবার বলছি, সবচেয়ে বড় কথা, এই যে নতুন রাজনৈতিক শক্তি, তাদের অবস্থানটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং জন্মের ক্ষেত্রে কি হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, ৭১-এর আগে এবং পরে, বাংলাদেশের যত জাতীয় নেতৃবৃন্দ জীবিত এবং মৃত, তাদের ব্যাপারে, তাদের বিভিন্ন সময়ের বিভিন্ন ব্যক্তির, উনি বলবেন এগুলো বিচ্ছিন্ন বা ব্যক্তির, কিন্তু ওই ব্যক্তিগুলো খুব গুরুত্বপূর্ণ। ওই ফেসগুলোকে দেখেই কিন্তু মানুষ নতুন রাজনীতির কথা ভাবছে, তাদের মাধ্যমে নতুন রাজনীতির চেহারাটা আমাদের সামনে চলে আসবে। সেই জায়গাগুলোতে তাদের অবস্থান এখন পর্যন্ত আমরা বিচ্ছিন্ন হলেও, ব্যক্তির কথা হলেও যা শুনছি সেটা কিন্তু আশাপ্রদ না। ফলে আপনি একটা দেশের জন্ম থেকে শুরু করে তার ইতিহাস, তার অর্জন, তার পূর্ববর্তী প্রজন্ম এবং এই দেশ যারা এত বছর চালিয়েছেন, ভালো মন্দ মিলিয়ে তার মধ্যে আপনি ভালোগুলোর স্বীকৃতি দেবেন, খারাপগুলোকে নিগেট করবেন। কিন্তু আমরা দেখি সব কিছুকে নিগেট করার, বাদ দিয়ে দেওয়ার, অস্বীকার করার এবং নিন্দা করার একটা প্রবণতা। ফলে ওই সবগুলো জায়গা যখন ওনারা পরিষ্কার করবেন, তখন আমরা বুঝবো জনগণ তাদের এই রাজনীতি কতটা গ্রহণ করেন, এবং সেই অবস্থানে যদি যায় আমার ধারণা ওনারা অনেক বড় ধরনের জনসমর্থন পাবেন। জনাব আখতার হোসেন, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে নাজমুল আশরাফের কাছ থেকে, সেইগুলো নিয়ে একটু একে একে যদি একটু উত্তর দিই। সেটি হচ্ছে যে প্রচলিত রাজনীতির যে দোষ ত্রুটি আছে সেগুলোর ব্যাপারে আপনাদের প্রতিশ্রুতির জায়গাগুলো আসলে কি হবে? আপনারা কি যখন নতুন দল ঘোষণা করবেন তখন কি আপনারা প্রতিশ্রুতিবদ্ধ হবেন যে আপনারা ফ্যাসিজমকে আর ফিরে আসতে দেবেন না, যেসব দুর্নীতি হতো বাংলাদেশে সেই দুর্নীতিগুলো আপনারা, এরকম যে বিষয়গুলো সেটি নিয়ে প্রশ্ন করেছিলেন? নতুন রাজনীতি বাংলাদেশের মানুষের কাছে একটা নতুন প্রতিজ্ঞার নাম। আমরা একটা প্রতিজ্ঞার জায়গা থেকেই একটা রাজনীতি আমরা শুরু করব। পুরনো রাজনীতিতে বা পুরনো বাংলাদেশের রাজনৈতিক কালচারে শুধুমাত্র কোনো দলের কথা আমি বলবো না, যেসব দোষ ত্রুটি দেখা গেছে সেসব দোষ ত্রুটির ঊর্ধ্বে যাতে আমরা যেতে পারি, সেরকম একটা প্রত্যাশা নিয়ে, সেরকম একটা প্রতিজ্ঞা নিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করব। এবং একই সাথে আগের যে রাজনীতি, এটা ছিল একটা টেন্ডারবাজির রাজনীতি, কিন্তু আমরা এই রাজনীতিটাকে পলিসির রাজনীতিতে কনভার্ট করতে চাই। যে বাংলাদেশের স্বাস্থ্য পলিসি কী হবে, বাংলাদেশের শিক্ষা পলিসি কী হবে,
মানুষের নগর উন্নয়ন মৌলিক থেকে শুরু করে বিষয়গুলোতে আপনাদের অবস্থান কি প্রত্যেকটা হবে বিষয়ে বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশীদের প্রশ্নে যে মৌলিক অধিকারের জায়গাগুলো আছে সেগুলোতে আপনাদের অবস্থানটা আসলে কি হবে? আমরা আমাদের রাজনীতিকে একটা বাংলাদেশপন্থী রাজনীতির আমরা কথা বলেছি যে বাংলাদেশের জন্ম থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত আমরা বাংলাদেশের পক্ষে থাকবো এবং একই সাথে শুধুমাত্র মানুষের যে অধিকার রাষ্ট্রের কাছ থেকে পাওয়ার কথা শুধু ততটুকুতে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। মানে মানুষের যে মানবিক মর্যাদার জায়গাটি আছে তার মর্যাদাকে যাতে ভুলুণ্ঠিত করা সম্ভব না হয়, মানুষের নাগরিক হিসেবে তার যে মর্যাদার জায়গা আছে, মানুষ হিসেবে তার যে মর্যাদার জায়গা আছে সেটাকে যেন দাম দেওয়া হয়। বাংলাদেশের প্রশ্নে যারা মুক্তিযুদ্ধ প্রসঙ্গে বাংলা আমাদের জন্মের যে জায়গাটুকু সেই জায়গাগুলোকে অবহেলা করে বা সেটিকে বাদ দিয়ে আপনাদের মধ্য থেকে এরকম নানা বিতর্কিত বিষয় এসেছে যে সেটিকে আপনারা নেগলেক্ট করার চেষ্টা করছেন, সেটিকে বাদ দেবার চেষ্টা করছেন শুধুমাত্র জুলাইকে। সম্ভবত আমি বলি একটু, আমরা খুব স্পষ্ট করে এই কথাটা বলেছি। আমরা মাওলানা ভাসানী, সোহরাওয়ার্দী, শেরেবাংলা একে ফজলুল হক, যোগেন মণ্ডল, মানুষের জাতীয় যারা নেতা আছেন তাদেরকে তো বাংলাদেশের প্রেক্ষাপট থেকে হারিয়ে দেওয়া হয়েছিল। আমরা তাদের কথা বলছি, তাদের রাজনীতিকে বাংলাদেশে তাদের যে অবদানের কথা আছে সেটা আমরা জনগণের কাছে তুলে ধরছি। একই সাথে তাদের রাজনীতিকে আমরা ধারণ করার কথা বলছি। আমরা তো এই কথা বলছি আমাদের ৭১-এর যে মুক্তিযুদ্ধ সেটা যে একটা জনযুদ্ধ ছিল, সেটা আওয়ামী পকেটের মধ্যে যে বন্দী করা হয়েছিল সেই পকেটবন্দি অবস্থা থেকে এটা জনযুদ্ধের জায়গায় এটাকে নিয়ে আসার কথা আমরা বলছি। আমরা কিন্তু এই কথা বলছি যে আমাদের ৭১-এর যে জনযুদ্ধ, ৭১-এর যে মুক্তিযুদ্ধ, সেখানে যে সাম্য মানবিক মর্যাদার কথা বলা হয়েছিল সেই প্রোক্লামেশনের মধ্যে, সেই রাজনীতিটাই সেটা বাংলাদেশে এস্টাবলিশড হয় নাই বিধেই কিন্তু ২৪-এ আমাদেরকে আবার জীবন দিতে হলো। ধন্যবাদ নাজমা সাহেব, একেবারে শেষ ২ মিনিট আছে আমাদের। আচ্ছা ঠিক আছে। এই যে ধরেন উনি যখন ৭১ প্রশ্নে আপনার প্রশ্নের জবাব দিচ্ছিলেন, উনি শেরে বাংলা, মাওলানা ভাসানী আর অনেকের নাম বলছেন, উনি কিন্তু বঙ্গবন্ধুর নাম বলেন নাই, উনি কিন্তু জিয়াউর রহমানের নাম বলেন নাই। তো এই মানুষগুলোর ৭১-এর ভূমিকা ছিল না বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনে ২৪ বছরের লড়াই সংগ্রাম। সো আপনি যখন ইতিহাস বলবেন, আপনি যখন ইতিহাস মানবেন, আপনাকে পুরোটা মানতে হবে। এখন আওয়ামী লীগ পতিত বলে আপনি আওয়ামী লীগ সংশ্লিষ্ট কারো কোনো অবদান মানবেন না, বিএনপিকে আপনি পছন্দ করেন না বলে বিএনপি সংশ্লিষ্ট কারো কথা আপনি মানবেন না। ফলে আপনাকে ইতিহাসের পূর্ণাঙ্গটাকে ধারণ করতে হবে, বিশ্বাস করতে হবে, তাহলে বুঝবো আপনি ৭১-এর পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের জন্মের পক্ষে আছেন। আর আপনি যে প্রশ্নটা আমাকে এর আগে করেছিলেন জবাব দিতে পারি নাই, সেটা হচ্ছে যে সরকারের পৃষ্ঠপোষকতা। নিশ্চয়ই অভিযোগ উনি অস্বীকার করবেন বা আরও অনেকে করেন। বিষয়টা হলো কি যে ওনাদের ৩ জন উপদেষ্টা সরকার আছেন, সেটাকে পৃষ্ঠপোষকতা বলছি না, কিন্তু সরকার যে পৃষ্ঠপোষকতা করছে তার বহুবিধ আপনার প্রমাণ দেওয়া যায়। আমাদের প্রধান উপদেষ্টা ওনাদের উদ্যোগকে, উনি তো একটা নির্দলীয় সরকারের প্রধান উপদেষ্টা, সকল দলের প্রতি তিনি সমান দৃষ্টি রাখবেন। উনি যখন একটি পক্ষকে বা যারা নতুন দল করতে যাচ্ছে তাদেরকে তিনি এত বেশি গুরুত্ব দেন, প্রশংসা করেন, উৎসাহিত করেন, প্রেরণা দেন, তাহলে ওনার পক্ষপাতটা বোঝা যায়। সে জায়গায় এটা পৃষ্ঠপোষকতা হতে পারে। বা ওনারা যে এখন যে তৎপরতা চালাচ্ছেন এবং সামনে তৎপরতা চালাবেন, সেখানে আমরা প্রশাসনের সহযোগিতা দেখি না। আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা যখন ঢাকার বাইরে যান, তারা কি প্রটোকল পান, তারা কি ধরনের সংবর্ধনা পান, কি ধরনের সফর পান, তারা কি ধরনের অফিস নিয়ে কাজ শুরু করেছেন, সারা দেশে তারা একটা দল গঠন করার আগে যে ধরনের অফিস তৈরি করেছেন, ওনারা বলছেন কি শুভাকাঙ্ক্ষীরা দিচ্ছে, সেই শুভাকাঙ্ক্ষীরা কারা, কোন স্বার্থে দিচ্ছে, কেন দিচ্ছে। ফলে এই যে অস্পষ্টতা, অস্বচ্ছতা, এটা থেকেই কিন্তু নানা রকমের আপনার অপকর্ম, দুর্নীতির জন্ম হয়। অর্থ হচ্ছে সব ধরনের দুর্নীতি, অপকর্মের হতা, এবং সেই অর্থনৈতিক স্বচ্ছতা যদি ওনারা শুরু থেকে দেখাতে না পারেন, কোন শুভাকাঙ্ক্ষী আপনাকে কেন দিল, সেই শুভাকাঙ্ক্ষীর পরিচয় কি, তার উদ্দেশ্য কি, ভবিষ্যতে আপনার কাছ থেকে কি পেতে চায়, এখনই বা কি পাচ্ছে, আপনার সহযোগিতা পাচ্ছে কিনা, বহু প্রশ্ন আছে। কিন্তু অসংখ্য ধন্যবাদ জনাব আক্তার হোসেন আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, এটা নিউজের সঙ্গে থাকুন, নিউজ আওয়ার এক্সট্রার সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।